প্রিয় প্রণয়িনী সিজন 2 লিখেছেন নাবিলা সৈয়দ। পর্ব 53 দ্বিতীয় অংশ। সেপ্টেম্বর 2, 2025। প্রত্যুষের নরম আলো হাতছানি দিয়ে এসে নাসির মঞ্জিলের বারান্দায় পড়ছে। রোদের পরিমাণটা আজ মিহি। ধারণা করা যাচ্ছে সময় বাড়ার সাথে তীব্রতা আরও বাড়বে। গাছের ডালে ডালে পাখিরা ডাকাডাকি করছে। সবুজ দুর্বা ঘাসগুলোতে কুয়াশার ছিটা পড়ে ভিজে আছে মোটামুটি। সতেজ ঘাসগুলো পায়ে মারিয়ে ছুটে চলেছে উড়ন্ত এক কিশোরী। তার হাসির সুর চারিদিকে ঝংকার তুলছে। প্রত্যুষের আলো ধীরে ধীরে আরও বাড়তে লাগলো। নিঝুম রাস্তায় কয়েক মিনিট হেঁটে বেড়ালো নুসরাত। আশেপাশে মানুষ কি একটা কুকুরেরও দেখা নেই। তার হাঁটার সঙ্গী হয়েছে বন্দুকজি। ভারী পেট নিয়ে নড়তে পারছে না। আশা করা যাচ্ছে কয়েকদিনের ভেতর বাচ্চা জন্ম দিবে। সকাল সকাল ঘুম ভেঙে যাওয়ায় উঠে নামাজ পড়েছে সে। ছোটবেলা থেকেই তাদের শেখানো হয়েছে, যাই ইচ্ছা করো সারাদিন, কিন্তু ওয়াক্তের নামাজ ওয়াক্তে যাতে শেষ করতে পারো সেদিকে ধ্যান রাখবে। নুসরাত মেনে চলে সেসব। রেগে গেলে যত গালিগালাজ করুক, নামাজ পড়া ছাড় দেয় না সে। হঠাৎ হঠাৎ ছুটে যায়, তবুও চেষ্টা করে আল্লাহর ইবাদতগুলো আদায় করার। সৈয়দ বাড়ির সবাই কম বেশি নামাজ পড়ে। জন্মের পর থেকে দাদা বাবা চাচাকে দেখেছে সবাই নামাজ পড়ে। সেই থেকে এই শিক্ষা তাদের দেওয়া। সে বিশ্বাস করে নামাজ কবুল করার মালিক আল্লাহ, তার নামাজও কবুল করবেন আল্লাহ। নুসরাতের ধারণাটুকু সত্যি। আল্লাহ এই নিয়ে অনেক আশা ইচ্ছে পূরণ করেছে তার। হোক সেগুলো দেরিতে। মানুষ যখন হাই হুতাশ করে মনে চায় দোয়া কবুল হচ্ছে না বলে, আল্লাহর উপর থেকে বিশ্বাস উঠিয়ে নেয়, সেসব দেখলে ভীষণ হাসি পায় তার। একটু ধৈর্য রাখলে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করবে। কিন্তু নির্বোধ মানব জাতি তা বুঝে না। নুসরাত অস্বীকার করতে পারবে না, এমনকি অস্বীকার করবে না কখনো। আজ পর্যন্ত সে যে কয়টা দোয়া করেছে, আল্লাহ কবুল করেছেন তার দোয়া। কথাটা ভাবতে নিয়েই খুশিতেই গা সামান্য দুলি উঠল তার। হাঁটাহাঁটি করলো সময় নিয়ে। আজকের দিনটা আশা করলো খুব ভালো কাটবে, যেহেতু সকালটা ভালোই কেটেছে। সেই আশা মনে চেপে হেলে দুলে বাড়িতে প্রবেশ করলো। আহান আজ এখানে আছে, বসে আছে লনে। নুসরাতকে দেখে ঠোঁট উল্টালো, মিনমিনিয়ে বলল, আমি ফিজিক্সে ফেল আপু। নুসরাত বাহবা দিল, বাহ, দারুণ ব্যাপার তো। তুমি খুশি হচ্ছ? নুসরাত উৎসাহিত কণ্ঠে বলে উঠল, অবশ্যই খুশি হব না কেন? পাস তো সবাই করতে পারে, কিন্তু ফেল কতজন করতে পারে? তুই সেটা করতে পেরেছিস, সেটা দেখেই তো গর্বে আমার বুক ফুলে উঠছে। আহান ভীষণ আপ্লুত হলো, ঠোঁট উল্টে ডাকলো, আপু। নুসরাত পিঠে হাত বুলিয়ে দিয়ে বসলো চেয়ারের উপর। পা দুটো তুলে রাখলো সামনের টেবিলে। আরও উৎসাহ নিয়ে বলল, শোন, নিউটন পরীক্ষায় ফেল করে বিজ্ঞানী হয়েছে। এমনকি আইনস্টাইন, রবার্ট, রসায়নের জনক কেরা যেন, ওইটাও ফেল করে এ পর্যন্ত এসেছে। আমাদের কবি কাজী নজরুল ইসলামও নিয়মিত ফেল করতেন। আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা তো বলিসই না, উনি 3বার মেট্রিক ফেল করে বিশ্বকবি হয়ে গেছেন। এরপর উদাহরণস্বরূপ তুই দেখ, কাওয়া কাদের, বেটা তো টালটু, তবুও মন্ত্রী ছিল একসময়। খালেদা জিয়া মেট্রিক ফেল, প্রধানমন্ত্রী ছিলেন একসময়। শেষ উদাহরণ হিসেবে আমাকে দেখ, আমি এইচএসসি ফেল। ভবিষ্যতে সৈয়দ চয়েস আমার হুকুমে চলবে। মানুষের জীবন সামান্য পরীক্ষা নির্ধারণ করতে পারে না। এই আমি সামান্য পড়ে একসময় কোথায় থাকবো তুই বুঝতে পারছিস? এমনকি তুই নিজেও থাকতে পারিস আমার থেকে উপরের পদে। প্রয়োজন শুধু স্কিল ডেভেলপমেন্ট। তাই বলে পড়াশোনা ছেড়ে দিলে হবে না। পড়াশোনার প্রয়োজন। একজন জ্ঞানী আদর্শ মানুষ হওয়ার জন্য পড়াশোনার ভীষণ প্রয়োজন। সকালে রোদের দেখা পেলে সময় কাটার সাথে তা মিলে গেল কোথাও। মিয়ে গেল প্রকৃতি। বাতাস হলো, ধীরে ধীরে বৃষ্টি নামলো। অতঃপর সন্ধ্যার দিকে আকাশের রক্ত লাল আভার দেখা মিলল। নুসরাত দেখল প্রকৃতির এমন অদল বদল। বুঝে উঠতে পারল না এমন অদ্ভুত রঙের রঙিন হচ্ছে কেন ধরনী। নুসরাতের প্রকৃতি নিয়ে গবেষণা করা আর হলো না। নাসির সাহেবের আদেশে না চাইতেও নাহিয়ানের সাথে দেখা করতে যেতে হলো। তার দেখা করানোর জন্য লোকেশন ঠিক করা হলো ক্লাউড আই রেস্টুরেন্ট। নাসির সাহেব পৌঁছে দেওয়ার কথা বললে নুসরাত বলল, আমি নিজে যেতে পারবো আব্বা, আপনার যাওয়া লাগবে না। নুসরাত নিজের কথা মতোই বের হলো সন্ধ্যা 6:48 নাগাদ। কালো রঙের ট্যাঙ্ক টপ, তার উপর সাদা রঙের শার্ট যার সবগুলো বোতাম লাগানো, আর ঢিলে ঢালা ব্যাগি প্যান্ট যা টাকনু নিচ পর্যন্ত স্পর্শ করে রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। কানে সবসময়কার পরিহিত একটা পার্লের রিং, নাকে নোজ রিং যা জলজল করছে স্বাভাবিকভাবে, ঠোঁটে চকলেট কালার লিপ অয়েল দেওয়া, পায়ে একজোড়া লুই ভিটনের হিল বুট, বাঁ হাতের অনামিকা আঙ্গুলে আজমল আলীর দেওয়া একটা সোনার রিং যা উল্টো দিকে খুবই সূক্ষ্মভাবে খোদাই করে লেখা আরশ, উপরে ডায়মন্ড পাথরের কারুকার্য। হাতে ক্যালের একটা ব্যাগ। হাতের আঙ্গুলে গাড়ির চাবি ঘুরিয়ে ঘুরিয়ে বাড়ি থেকে বের হলো সে। হাসি মুখে গলা ছেড়ে দু একটা গানের লাইন গাইল। অতঃপর গাড়িতে উঠে বসে টান মেরে নিজের গন্তব্যে পৌঁছালো।
নাহিয়ান প্রথম থেকেই অপেক্ষায় বসেছিল। নুসরাতকে আসতে দেখে উঠে দাঁড়ালো, চেয়ার টেনে দিল তার বসার জন্য। সৌজন্যতার খাতিরে নুসরাত হাসলো সামান্য নাহিয়ানের দিকে তাকিয়ে। হাতের ব্যাগটা টেবিলের একপাশে রেখে বসলো নাহিয়ানের মুখোমুখি। রেস্টুরেন্টের ট্রান্সপারেন্ট গ্লাস হাওয়ায় বাইরের রাস্তা দেখা যাচ্ছে স্পষ্ট। নুসরাত বসতেই পানি এগিয়ে দিয়ে জানতে চাইল, কেমন আছেন আপনি নুসরাত? নুসরাত এক ঢোক পানি খেল, রেখে দিল গ্লাসটা টেবিলে। পায়ের উপর পা তুলে বসতে বসতে বলল, যেমন দেখছেন। তা আপনি কেমন আছেন নাহিয়ান আবরার পশ্চিম? এতক্ষণ মোটামুটি ভালো ছিলাম, এখন আপনাকে দেখে আরও বেশি ভালো হয়ে গেছি। নুসরাত হাসল, বলল, মেইন পয়েন্টে আসি পূর্ব, এত ফর্মালিটি করার প্রয়োজন নেই। কথা শেষে দুহাত সামনে এনে বসল সে। নিমেষেই হাসি মিটিয়ে নিয়ে ফর্মাল হয়ে গেল সে। গম্ভীর মুখে জিজ্ঞেস করল, আপনি আমার বাবাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন? হ্যাঁ। নুসরাত সরাসরি প্রশ্ন ছুড়ল, আপনাকে না করা সত্ত্বেও কেন বিয়ের প্রস্তাব দিয়েছেন? নাহিয়া নিজস্ব ভঙ্গিমায় বলে উঠল, আপনাকে আমার পছন্দ, তাই। নুসরাত চোখমুখ কঠিন করে তড়িৎ প্রশ্ন শুধালো, সত্যি? নাহিয়ান ভরকালো কি একটু? হ্যাঁ, ভরকালো। নুসরাতের দিকে তাকিয়ে সহজ হওয়ার চেষ্টা করলো, হলো না। নুসরাত টের পেল তা। হাত বাড়িয়ে পানি ঠেলে দিল নাহিয়ানের দিকে, বলে উঠল, আপনি আমাকে পছন্দ করেন না, আমি জানি পূর্ব। নাহিয়ানের কানে কি সে কথা গেল? না, গেল না। সে শ্যামলা, খাড়া নাক, ওভাল মুখের গম্ভীর চেহারার মেয়েটার দিকে তাকিয়ে থাকলো হাঁ করে। যখন যখন পূর্ব বলে ডাকে, নাহিয়ানের হৃদয়ে ঝংকার উঠে, নিস্পৃহ হয়ে যায় তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ। এই পূর্ব, শুনছেন? নাহিয়ান কেঁপে উঠল, চোখের পাপড়ি নড়ল একটু এদিক সেদিক। নুসরাত আবারও প্রশ্ন ছুড়ল, আপনি নাকি আমার মাকে দেখে অদ্ভুত ব্যবহার করেছেন সেদিন? নাহিয়ান কিছু বলতে নেবে নুসরাত থামিয়ে দিল, বলল, এর কারণ আমি জানি পূর্ব, আপনাকে বলতে হবে না। আপনাদের পরিবারে নারীদের সম্মান পুরুষদের পায়ের তলায়। কর্তৃত্ব রাজ বিরাজ করে পুরুষেরা। আপনারা মনে করেন নারীরা ঘরের কীটপতঙ্গ, নীচ জাতের দাসী, তাই না? একটা কথা বলি, মাইন্ড করতে চাইলে করেন। আপনারা মুসলিম হয়ে গেলেও আগের হিপোক্রেসি খ্রিস্টানের এখনও যায়নি। ইসলামে নারীর সম্মান সবার আগে, কিন্তু আপনারা তা করেন না। এবার ভাবছেন আমি এগুলো কি করে জানি? আপনি আমার ব্যাপারে এত কিছু জানেন আর আমি জানবো না, তা কি করে হয়? আমিও টুকটাক আপনার ব্যাপারে জানি। ঘরের বউদের সম্মান দিয়ে কথা বলতে শিখুন, তাদের দাসী নয় রানী বানিয়ে রাখুন। যাই হোক, আপনাদের পরিবারের ম্যাটার আমার না বলাই বেটার হবে। তো যা বলছিলাম, আপনি আমায় পছন্দ করেন না, এটা আপনার জেদ আমাকে নিয়ে। নাহিয়ান অবাক হলো, চোখ মুখে ফুটে উঠল তা, বেঘরে আওড়ালো, জেদ? নুসরাত মাথা দোলালো, বলল, হ্যাঁ, জেদ। আমি এই আপনাকে কি বললাম? আপনাদের পরিবারের স্বাধীন চেতা নারীদের দেখতে পারে না, যেমন আমার মতো নারীদের, যারা একটু উগ্র মেজাজি বধ হয়। আপনি আমাকে যেদিন দেখেছিলেন ব্রাহ্মণবাড়িয়ায়, সেদিন আমাদের চোখাচোখি হয়েছিল মাত্র 5 সেকেন্ডের জন্য। ওই চোখাচোখিতে প্রেম হয় না পূর্ব। আপনি আমাকে পাওয়ার একটা জেদ নিজের মনে টেনে রেখেছেন। যে মেয়ে আপনাকে পুরো রেস্টুরেন্টের সামনে বালের নেতা বলে গালি দিয়েছে, সেই মেয়ের প্রতি একজন পুরুষের কখনো ভালোবাসা পছন্দ আসতে পারে না, আসবেও না কখনো। কিন্তু আপনার তো এসেছে। আমি কি করে বিশ্বাস করি তা ভালোবাসা? আর মোট কথা হলো, আমি ভালোবাসায় বিশ্বাসী নই। মূল প্রসঙ্গে আসা যাক। আপনি জেদের বশবর্তী হয়ে এসব করছেন, এবং এখনও বিয়ে করার ইচ্ছাটা সেই জেদের কারণে। আরশ আপনাকে মেরেছে আমার জন্য, আপনাকে হসপিটালে থাকতে হয়েছে। সেটা থেকে একটা জেদে তৈরি হয়েছে যে আপনার আমাকে নিজের বানাতে হবে। ওই আরশকে শিক্ষা দিতে হলেও আমাকে আপনার বানাতে হবে। বিয়ে শেষ হলেই আপনার আমার প্রতি এই আগ্রহটা ফুরিয়ে যাবে, এবং আমি এই যে এতগুলো কথা বললাম, আমার কথায় আপনি কোনো ভুল দেখাতে পারবেন না। নুসরাত সরি বলতে গিয়ে থেমে গেল। নাহিয়ান হাঁ করে তার কথা গিলছে, এখনো পর্যন্ত টু শব্দটি করেনি। নুসরাত বলল, আবারও আপনার পরিবারের প্রসঙ্গে যাচ্ছি। আমি উগ্র, অভদ্র, শয়তান, বদ, গালিবাজ, এটা আমি নিজেও জানি। আমি নিঃসন্দেহে একজন খারাপ মানুষ। সাধারণ বাঙালির মতো আমার চিন্তা চেতনা নেই। আমি কলেজে থাকতে যখন নারী শিক্ষা নিয়ে রাস্তায় বের হতাম, অনেকে আমায় সে সময় শাহবাগী বলতো। কারণ আমি কেন নারী শিক্ষার পক্ষে কথা বলছি, কেন ঘরে বসে নেই, কেন আমার পরিবার আমার উগ্রতা মেনে নিচ্ছে। তাই বলে আমি পুরুষদের নিচু করছি না। আমাদের সমাজে মাথা উঁচু করে চলার জন্য পুরুষের সাপোর্ট ভীষণ প্রয়োজন। কিন্তু আমি ওইসব নারী কখনো হতে চাইনি যাদের ইচ্ছা আকাঙ্ক্ষা গলা টিপে মেরে ফেলা হয়। আমি উঠতে চেয়েছি এবং আমি উঠতে পেরেছি। আমাকে একটা গণ্ডির ভেতর আটকে রাখা হয়নি, সব করতে দেওয়া হয়েছে। কখনো বেশি কথা বললে বলা হয়নি তুমি চুপ থাকো, কথা কম বলো,
এত সত্য কথা বলতে হয় না, বেয়াদবি করো না। আমাদের সমাজে একটা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে বেয়াদবি। যদি কেউ জোর গলায় কথা বলে সেটা বেয়াদবি, কেউ কথার প্রতিবাদ করে সে বেয়াদব। আমি কখনো ভালো হয়ে বেঁচে থাকতে চাইনি। মানুষের কাছে ভালো হয়ে বেঁচে থেকে আত্মগ্লানি নিয়ে মরবো কেন? আল্লাহ আমায় একটা জীবন দিয়েছে। এই জীবন আমি বদমাইশি, শয়তানি, খবিসি, বেয়াদবি করে কাটাবো। প্রয়োজন পড়লে আমার মতো কালো মেয়েদের জন্য আওয়াজ উঠাবো। আমি নিজেকে নিয়ে কখনো হতাশায় ভুগিনি। আমার মতো অনেক নারী আছে যারা কথা বলতে পারে না নিজেদের বেয়াদব তকমা থেকে বাঁচাতে, কিন্তু আমি স্বাচ্ছন্দ্যে তা গ্রহণ করি। যে যাই বলুক, আমি নিজের কাছে নিজে অনেক কিছু। আমি নিজেকে ভীষণ ভালোবাসি। আপনার সাথে ওই দিন আমার দেখা হওয়ার কোনো লক্ষণ ছিল না, কিন্তু তকদির হয়তো আমাদের দেখা হওয়া লিখে রেখেছিল। ডেস্টিনি চাইছিল বলেই আমাদের এমন আকস্মিক দেখা। আপনি যে পরিবেশে বড় হয়েছেন সে পরিবেশে নারীদের ময়লার কীট মনে হয়, কোনো কীট পতঙ্গ যেমন তেমন মনে করে। কিন্তু যেদিন আমার সাথে আপনার দেখা হলো সেদিন আপনার ধারণা ভেঙে চুরমার হলো। আমার এমন বেহায়াপনা, বেয়াদ্দবি আপনার এক মন মেনে নিতে পারছিল না। অন্য মন আগ্রহ হচ্ছিল আমার প্রতি। অতঃপর আগ্রহের বশেই আপনি আমার পিছু নিয়েছেন, এবং এখন সেই আগ্রহ গড়াতে গড়াতে জেদে চলে গিয়েছে। নুসরাত দীর্ঘ কথা শেষে বিরতি নিল। জিজ্ঞেস করলো, আমি কি কোনো কিছু ভুল বলেছি? এম আই রাইট অর এম আই রং? পূর্ব কথা বলল না, কেমন মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে রইল নুসরাতের পানে। নিজেকে সামলে উঠে বলে উঠল, খাবার অর্ডার দেই? কি খাবেন বলুন? নুসরাত নাহিয়ানের কথা কাটানোর প্রয়াস দেখল নির্জীব চোখ মুখে। ট্রান্সপারেন্ট গ্লাসের ওপারে খোলা আকাশ, রাতের অন্ধকারে তা ঢেকে আছে। সেদিকে তাকিয়েই প্রশ্ন জাগলো তার মনে, আজকে অমাবস্যা, এত অন্ধকার কেন? কিছুক্ষণ পর তাকে ভুল প্রমাণ করে দিয়ে মেঘ গর্জে উঠল। গুরুম গুরুম শব্দ হলো, বিদ্যুৎ চমকালো আকাশে আঁকাবাঁকা হয়ে। নাহিয়ান প্রশ্ন করল, আপনি বজ্রপাত, বিদ্যুৎ চমকানো ভয় পান? নুসরাত নিজের চশমা ব্যাগ থেকে বের করে টিস্যু দিয়ে মুছে নিল। চোখে এঁটে নিয়ে বলল, কখনো সময় হয়নি বিদ্যুতের চমকে ভয় পাওয়ার। যতদিনে বুঝলাম ভয় পাওয়া উচিত ততদিনে পার করে এসেছি সেসব। নাহিয়ান ঠোঁট ভিজিয়ে নিল জিভ দিয়ে। কিন্তু আপনার বয়সী মেয়েরা বৃষ্টির শব্দে চমকায়, ভরকায়। নুসরাত বিগলিত হাসল, বলল, সেই সুযোগ আমাদের কাউকে দেওয়া হয়নি। ছোটবেলা থেকে শেখানো হয়েছে কোনো কিছুই ভয় পাওয়া যাবে না, এবং আমরা ভয়ও পাইনি। আমি বিমোহিত হয়ে যাচ্ছি আপনার উপর নুসরাত। থ্যাঙ্কস এ লট আমার উপর বিমোহিত হওয়ার জন্য। এবার বলুন তখনকার প্রশ্নের উত্তর। নাহিয়ান ভ্রু চুলকালো তর্জনী আঙ্গুলের সাহায্যে। ফর্সা মুখটাই খেলে গেল হাসি। বলল, আপনি একদম ঠিক বলেছেন। আমি জেদ থেকেই আপনার পিছু নিয়েছিলাম। কিন্তু আপনি জানলেন কিভাবে এসব? নুসরাত নিজের চেহারার দিকে ইশারা করে জানতে চাইল। আমার চেহারা দেখে কি আপনার আমাকে বোকাতোচা মনে হয়? নাহিয়ান হো হো করে হাসল, বলল, আপনি যা দেখান আপনি আসলে তা না নুসরাত। আপনি বুদ্ধিমতী, উপরে উপরে বোকা, মেন্টাল, পাগল ছাগলের রূপ ধরে ঘুরলে ভেতরে ভেতরে আপনি সব জানেন, সব বোঝেন। নাহিয়ানের এত কথা নুসরাত নিতে পারল না। অস্বস্তিতে গাঁট হয়ে বলল, আর প্রশংসা করতে হবে না, এটুকুই যথেষ্ট আজকের জন্য। যেহেতু আমাদের কথা শেষ, তাহলে আজ আমি উঠি। নাহিয়ান থামিয়ে দিল। নুসরাতের ব্যাগ চেপে ধরা হাত টেনে ধরল। নুসরাত একবার তা দেখল, একবার নাহিয়ানের মুখ। হাতে অগ্নিস্ফুলিঙ্গ লেগেছে এমনভাবে ছিটকে সরে গেল। ঝাড়া দিয়ে উঠল তার সারা শরীর। চোখ রাঙিয়ে শক্ত কণ্ঠে নিষেধাজ্ঞা জারি করল, আমাকে স্পর্শ করবেন না পূর্ব। আমার পছন্দ নয় কেউ আমার অনুমতি ছাড়া আমার একটা চুল স্পর্শ করছে। নাহিয়ানের মুখ গম্ভীর হলো, দাম্ভিক স্বরে জিজ্ঞেস করে বসল, আরশ যখন স্পর্শ করে সময় অসময়ে, তখন তো কিছু হয় না? নুসরাত নিজের জায়গায় অটল, আগের মতো শক্ত অথচ দৃঢ় গলায় বলল, আপনি আরশ নন, আরশ হতেও পারবেন না। নাহিয়ান আহত হলো, বুকে সূক্ষ্ম ব্যথার উপলব্ধি টের পেল। তবুও টেনে নুসরাতকে বসিয়ে দিল, ছাড় দিল না এক বিন্দু। ভীষণ বিরক্তি বোধ করল নুসরাত। পাবলিক প্লেস হাওয়ায় চুপচাপ দাঁত কামড়ে বসে রইল। নাহিয়ান বলতে শুরু করলো, আপনার প্রতি আমার অনুভূতি কী তা না বলে আমি আপনাকে আজ যেতে দেব না নুসরাত। হ্যাঁ, আমি মানছি প্রথমে আপনার প্রতি আমি জেদ থেকে পিছু নিয়েছিলাম, কিন্তু সেই জেদ এখন আর জেদে আটকে নেই। তা পেরিয়ে বহু দূর চলে গেছে। আমি আপনাকে পছন্দ করি নুসরাত, আপনাকে বিয়ে করতে চাই। আমাকে বিয়ে করতে আপনার সমস্যা কী সেটা বলুন। নাহিয়ানের বলার ধরন দেখে নুসরাত হেসে ফেলল। এত এত কথার বিপরীতে একটু হেসে উত্তর দিল, আমি বিবাহিত নাহিয়ান, সম্ভব না। তো কি হয়েছে? আপনাদের এই বিয়ের কথা কেউ জানে না,
আর এসব ছোটবেলার বিয়ে ধরে বসে থাকে না কেউ। আপনি কেন বসে থাকবেন? আপনি কি কোনোভাবে আপনার হাজব্যান্ডকে ভালোবাসেন? নুসরাত উত্তর দিল না প্রশ্নের। নাহিয়ান উত্তরের আশায় বহুক্ষণ প্রতীক্ষায় বসে রইল। অতঃপর বলে উঠল, নীরবতা সম্মতির লক্ষণ বলে সবাই মানে। আমি তাহলে ধরে নিচ্ছি আপনি ভালোবাসেন আরশকে। নুসরাত নির্লিপ্ত কণ্ঠে বলে উঠল, যা ইচ্ছে ভাবতে পারেন, আমি কিছু বলবো না এই বিষয়ে। নাহিয়ান হাসল। মুখোমুখি বসা নুসরাত বিরক্ত হবে জেনেও হাত চেপে ধরল নিজের হাতের মুঠোয়। কণ্ঠে হতাশা নিয়ে জিজ্ঞেস করল, আমাকে ভালোবাসলেন না কেন নুসরাত? আমি কি এতটাই খারাপ যাকে ভালোবাসা যায় না? তাকিয়ে রইল নুসরাত, চুপচাপ, নির্লিপ্ত দৃষ্টি। হাত ছাড়ানোর প্রয়াস করল না। নাহিয়ান আবারও বলল, কেন ভালোবাসলেন না আমায়? একটু তো ট্রাই দিতে পারতেন। শক্ত গলায় নাহিয়ানের নাম ধরে ডাকল, নাহিয়ান, আপনি নিজের লিমিট ক্রস করছেন। লিমিট অনেক আগে ক্রস করেছে নুসরাত। লিমিটের ভেতর থাকলে আপনার প্রতি আমার অনুভূতি এত প্রখর হতো না। নুসরাত উঠে দাঁড়ালো, হাত ছাড়িয়ে নিল নাহিয়ানের হাত থেকে। ব্যাগ চেপে ধরে রেস্টুরেন্ট থেকে বের হবে ভাব তার মধ্যেই বিরাজমান। এর মধ্যে তার টাকনোর কাজটা চেপে ধরল উঁচু পাহাড় সমান লোকটা। আটকে উঠল সে। ছিটকে দূরে সরতে চাইল, হলো না। নির্জীব নিস্পৃহ দৃষ্টিতে চেয়ে রইল পায়ের দিকে। রোবোটিক কণ্ঠে বলে উঠল, ফলিং ইন লাভ ইজ নট লাভ নাহিয়ান, দিস ইজ জাস্ট অ্যাট্রাকশন। এবং আপনার আমার প্রতি এই অনুভূতি অ্যাট্রাকশন। তার কথা শেষ হতেই নাহিয়ার ভঙ্গুর কণ্ঠে বলে উঠল, আপনাকে না দেখলে যদি আমার শ্বাস আটকে আসে, দিনে আপনাকে মনে পড়ে 1000 বার, হৃদয়ের চলাচল বন্ধ হয়ে যায়। আমি যতটা নিঃশ্বাস প্রতিদিন নেই, সেই নিঃশ্বাস নেওয়ার সাথে আপনাকে আমার মনে পড়ে। তাহলে সেটা কি? আপনি এখনও বলবেন শুধু অ্যাট্রাকশন নাকি জেদ? আপনার প্রতি আমার কোনো আকর্ষণ বা জেদ নেই। আমি আপনাকে ভালোবাসি নুসরাত, ভীষণ ভালোবাসি। আপনাকে না পেলে আমি বাঁচব না। খোদার কসম করে বলছি, আপনাকে আমি ভীষণ করে চাই। নুসরাত নাহিয়ানের এত কথার বিপরীতে টু শব্দটি করল না। নিজের পা ছাড়ানোর জন্য ঝুঁকে যেতেই নাহিয়ান চোখ তুলে তাকালো। চোখাচোখি হলো দুজনের সেকেন্ড দুয়েকের জন্য। আজ নুসরাত চোখ সরালো না। নাহিয়ান সরিয়ে নিল। মনে প্রশ্ন উদয় জাগলো, কেঁদেছে কি লোকটা? অমন চোখের ভেতর পানির ঢেউ খেলছিল কেন? তাকে না পাওয়ার বিরহে কাঁদছে লোকটা। বুকের সূক্ষ্ম কষ্টের এক দানা এসে উকি দিল নুসরাতের। তবুও অবিচল রইল সে। টান টান হয়ে রইল অভাবে উঁচু শিরা উপশিরা নিয়ে। ভাবাবেগ দেখা গেল না। নাহিয়ান বিড়বিড় করল, আপনি ভীষণ পাষাণ নুসরাত, আপনি পাষাণ। আপনার হৃদয় পাথরের থেকেও বেশি শক্ত। পাথরের মতো নারী আপনি। পাথরের মতো আপনার ব্যবহার, পাথরের মতো চোখ, হৃদয় পাথরের। মুখ দিয়ে যা বলেন তা তা পাথরের। পাষাণ পাষাণ পাষাণ। নুসরাত শুনলই না সেসব। পা টেনে ছাড়িয়ে নিল পাষাণের মতো করে। ধূপধাপ পায়ে এগিয়ে যেতেই নাহিয়ান পেছন থেকে জিজ্ঞেস করল, যার জন্য আমাকে ছেড়ে চলে যাচ্ছেন, আমাকে গ্রহণ করলেন না, সে কি আপনাকে ভালোবাসে? নুসরাতের চলতে থাকা পা থামল। থমকানো চেহারায় পিছু ফিরে চাইল। কঠোর কণ্ঠে বলে ওঠে, ভালোবাসা? আমি জানি না ভালোবাসার মানে কি। আমার কাছে ভালোবাসা মানে এই নয় যে সারাদিন একজন আরেকজনকে ভালোবাসি ভালোবাসি বলা, চুমো খাওয়া, মিষ্টি মিষ্টি কথা বলা, একজন আরেকজনের দিকে শুধু তাকিয়ে থাকা। আমার কাছে ভালোবাসার মানে হলো যখন পৃথিবীর মানুষ একদিকে আর আমি একদিকে, তখন পৃথিবীর একদিকের মানুষ ছেড়ে শুধু আমাকে সমর্থন করবে সে। খারাপ অবস্থায় আমাকে ছেড়ে যাওয়ার বদলে সে আমার পাশে দাঁড়াবে, আমাকে রক্ষা করবে। তো হ্যাঁ, আমার স্বামী আমাকে ভালোবাসে, অনেক বেশি বাসে, আমার চিন্তা ভাবনার থেকে বেশি। তাচ্ছিল্য নিয়েই নাহিয়ান জানতে চাইল, এত বিশ্বাস? নুসরাত উত্তর করল না। নাহিয়ান আবার বলল, আপনার এই বিশ্বাস ভাঙবে নুসরাত, খুব খারাপভাবে ভাঙবে। নাহিয়ানের কথা কানে তোলার প্রয়োজন বোধ করল না। রুড়ো চোখমুখ করে পা চালিয়ে এগুলো সম্মুখে। পেছন থেকে আওয়াজ আসছে কারোর কথার, হয়তো তৌফু এটা। জিজ্ঞেস করছে, আপনি ওর ভেতর কি এমন দেখেছেন ভাই যে এতটা ভালোবেসে ফেলেছেন? নুসরাত থেমে দাঁড়ালো, ঘাড় ঘুরালো না। অনেকক্ষণ অপেক্ষা করে রইল উত্তরের আশায়। নুসরাতের অপেক্ষার অন্তিম ঘটিয়ে নাহিয়ান ভঙ্গুর কণ্ঠে উত্তর দিল, যখন ওর নির্মল চেহারাটা দেখেছি, এরপর আর কিছু দেখিনি, দেখার প্রয়োজন পড়েনি। আকাশের অবস্থা খুব একটা ভালো নেই। বাতাস হচ্ছে চারিদিকে, বৃষ্টি নামবে নামবে ভাব। আকাশ তাপিয়ে বেড়াচ্ছে বৃষ্টি তখন। গরম গরম শব্দে মুখরিত চারপাশ। রেস্টুরেন্টের গ্রাউন্ড ফ্লোরে নেমে গিয়ে হাতের ঘড়িটা দেখে নিল নুসরাত। বাজছে এখন 7:48।
নাহিয়ানের কথা ঘুরে ফিরে কানের কাছে বাজছে। না চাইতেও খারাপ লাগা কাজ করছে। কেমন কেমন করে তাকিয়েছিল লোকটা তার দিকে শেষ আশা নিয়ে। নুসরাত শক্ত কণ্ঠে বলতে পারে তার আর আরসের আগে বিয়ে না হলে নিশ্চয়ই নাহিয়ানের মাথায় পড়ে যেত। বুকে কষ্টের দানা আবারও বাঁধল। দীর্ঘশ্বাস ফেলে পার্কিং করে রাখা গাড়ির দিকে অগ্রসর হতেই বাহু চেপে ধরল কেউ। নুসরাত ভাবল নাহিয়ান, তাই চেঁচিয়ে উঠল, আপনাকে না করেছি না? আমার অনুমতি ছাড়া স্পর্শ করবেন না আমায়? বাহুর চাপে শরীর ব্যথায় ঝাঁঝিয়ে উঠল। চশমা পরে থাকায় স্পষ্ট দেখতে পেল আরসের রাগে ক্ষোভে তিরতির করে কাঁপতে থাকা ঠোঁট নাক। নুসরাত অবাক হলো, আরস এখানে আসলো কিভাবে? অত্যাশ্চর্য কণ্ঠে কিছু বলতে গিয়েই গা ঝাড়া দিয়ে উঠল। ব্যথায় গায়ের অন্ধি সন্ধি ছুটে যাওয়ার মতো মনে হলো তার। আরস তার বাহু দ্বিগুণ চাপে চেপে ধরল। শ্লেষ মিশ্রিত স্বরে মাথা দোলাতে দোলাতে বলে উঠল, ও হ্যাঁ, ভুলে গিয়েছিলাম। আমি চেপে ধরলেই সমস্যা হয় তোর। নাহিয়ানের সাথে ঘষাঘষি করতে সমস্যা হয় না, তাই না? নুসরাত ব্রু কুচকে তাকালো, বিরক্তিতেই খেকালো, ভালো লাগছে না আরস ভাই, হাত ছাড়ুন। আরস হাত ছাড়ল না, বই আরও চেপে ধরল শক্ত করে। রাগ মিশ্রিত স্বরে জানতে চাইল, এখানে এসেছিস কেন? নুসরাতের দ্বিধাহীন কণ্ঠস্বর ভাসল বাতাসে, নাহিয়ানের সাথে দেখা করতে। তুই কেন নাহিয়ানের সাথে দেখা করতে আসবি? ভালোবাসা বাটা হচ্ছে? আশ্চর্য, ভালোবাসা বাটব কেন? নুসরাত থামল, ক্লান্ত স্বরে বলে উঠল, আমি ক্লান্ত, আমার রেস্ট প্রয়োজন, বাড়ি যাব, হাত ছাড়ুন। আরস হাত ছাড়ল না, নুসরাতকে টেনে এনে নিজের কাছে দাঁড় করালো, একদম নিকটে। উত্তাল বাতাসে উড়ল নুসরাতের মাথার চুল, ঢিলে ঢালা শার্টটা। ছাড়ব না হাত। আগে প্রশ্নের উত্তর দে আমার। নাহিয়ানের সাথে দেখা করতে এসেছিস কেন? আরস ভাই, আপনি এবার ওভার রিয়্যাক্ট করছেন। আরস খ্যাক করে উঠল, চেঁচালো, আমি ওভার রিয়্যাক্ট করছি? আমি? গা ঝাড়া দিয়ে নিজের শরীর ছুটিয়ে নিল আরসের কাছ থেকে নুসরাত। দূরে দাঁড়িয়ে বলল, হ্যাঁ, আপনি করছেন ওভার রিয়্যাক্ট। একটা সামান্য বিষয়কে বাড়িয়ে চাড়িয়ে দেখছেন। তাহলে তুই বলছিস বাড়িয়ে চাড়িয়ে দেখব না? বাড়িয়ে দেখা আমার জন্য পাপ? নুসরাত বিন্দুমাত্র আগ্রহ পেল না এই বিষয়ে কথা বাড়ানোর। আরসের টানা হেঁচড়ায় মেঝেতে ব্যাগ পড়েছিল, তা ঝুঁকে নিতে যাবে, এক একটা বাক্য তীরের ফলার ন্যায় এসে বুকে বিদ্ধ হলো তার। নির্জীব দাঁড়িয়ে রইল কয়েক মিনিট ওইভাবে। ব্যাগটা তুলল না, অবহেলা নিয়ে পড়ে রইল কংক্রিটের লনে। আরসের কথাটুকু শ্রবণ হলো না ঠিকঠাক যেন। কানের ভুল ভেবে আবারও শোনার জন্য মুখিয়ে উঠল তার সমগ্র ইন্দ্রিয়। নুসরাত যে কথাটা নিজের কানের ভুল ভেবে উড়িয়ে দিতে চাইল, সেই কথা আরস আবারও সেই দাম্ভিক স্বরে বলল, তুই একটা চরিত্রহীন। থমকানো চেহারায় তাকিয়ে রইল আরসের দিকে নুসরাত। চোখ মুখের অবস্থা হতবিহ্বল, নির্বাক অবস্থা যে তার। কিচ্ছু বলার ভাষা হারিয়েছে। বৃষ্টির ফোঁটা ততক্ষণে পড়তে শুরু করেছে ধরণীতে, টিপটপ করে ভিজিয়ে দিল তাদের। নুসরাত তাকিয়ে রইল নির্বিশেষ। বিশ্বাস ভাঙার আওয়াজ হলো কোথাও, মটমট করে ভাঙল হৃদয়ের অন্তঃস্থল। নাহিয়ানের কাছে বড় গলায় বলে আসা কথাটা মনে হলো বারবার। চোখের সামনে সমগ্র পৃথিবী দুলল। আকাশ হয়তো বুঝল চারিদিক কাঁপিয়ে এই মুহূর্তে বৃষ্টি নামা প্রয়োজন, তাই ঝমঝম করে নামল। ভিজিয়ে দিয়ে গেল নুসরাতের সমগ্র শরীর। সাদা রঙের শার্টটা গায়ের সাথে লেগে গেল। কথা বলতে গিয়ে বুঝল গলা কাঁপছে, নড়বড়ে হচ্ছে তার দেহ, জিভ কাঁপছে, শরীরটা বেইমানি করে সেটাও কাঁপল। নিজের দেহের এই অভিসন্ধি নুসরাত টের পেল খুব করে। নিজেকে সামলানোর কোনো চেষ্টাই করল না, চেঁচিয়ে উঠল দ্বিগুণ স্বরে, কোন সাহসে আমাকে আপনি চরিত্রহীন বলছেন? এই অধিকার আপনাকে কে দিয়েছে? আরস নিজের কথায় অটল রইল, পাগলের মতো একভাবেই চেঁচালো, তুই চরিত্রহীন, তুই চরিত্রহীন। আমি চরিত্রহীন? আমি? নুসরাত থামল, শরীর কাঁপল, সাথে দ্বিগুণ তেজে। শরীরের সব শক্তি সঞ্চয় করে এগিয়ে এসে দাঁড়ালো আরসের মুখোমুখি। হাত ঘুরিয়ে এনে ঠাস ঠাস করে বাজিয়ে দুটো থাপ্পড় বসালো আরসের দু গালে। ক্ষোভে রাগে নাকের পাটাতন কাঁপল। জবান চালালো কঠোর থেকে কঠোর স্বরে, কোন সাহসে আপনি আমাকে চরিত্রহীন বলছেন? কোন অধিকারে আমাকে আপনি এটা বলেছেন? কোন অধিকার আছে আপনার আমার উপর? 13 বছর পূর্বের ওই বিয়ের জোর ধরে যদি আপনি আমার উপর কর্তৃত্ব চালাতে আসেন, তাহলে শুনুন, এই বিয়েটা আমি মানি না। এই বিয়েটা নিছক নামমাত্র, অস্তিত্বহীন, মূল্যহীন। কোনো সম্মান নেই আমার কাছে। শুনেছেন আপনি আমার কথা? কোনো মূল্য নেই। আরস কটাক্ষ করে হাসল, নির্বিকার চিত্তে চেয়ে রইল নুসরাতের পানে। অসারত ঝেঁকে ধরল তার সমগ্রতা, ঠোঁট নাড়িয়েই জানতে চাইল, মূল্য নেই বিয়েটার তোর কাছে? গরজালো নুসরাত দাম্ভিক স্বরে। টানটান হয়ে দাঁড়িয়ে থেকে উত্তর করল,
না, এক ফোঁটাও নেই। কথা শেষে ঢোক গিলল, ঠোঁট কাঁপল থরথরিয়ে। নিজের চোখের চশমা খুলে মুছে নিল ভেজা কাপড় দিয়ে। ঝাপসা হলো আরও, চোখের পর্দা ঝাপসা হলো তার থেকে দ্বিগুণ। চোখে কিছু একটা পড়েছে হয়তো। বৃষ্টির পানির ছাটের সাথে তাল মিলিয়ে চোখ বেয়ে জল পড়ল টুপটুপ করে। 1 ফোঁটা, 2 ফোঁটা, 3 ফোঁটা, এমন করে শতটা। রাতের অন্ধকারে তা বোঝা গেল না। বৃষ্টির কারণে ধারণা করা গেল না সে কাঁদছে। নিজের জায়গায় কঠোর থাকলো। যে বিশ্বাস করে না তার কাছে আবার কিসের আশ্বাস চাইবে? নুসরাত ঝুঁকবে না। যার যা ভাবার ভাবুক, ভাবতেই থাকুক। সে দায় নেয়নি মানুষের ভাবনা বদলানোর। অনেক কষ্টে সিদ্ধান্ত নিল সে একটা। আরশের থেকে 2 হাত দূরে ছিল সে। অনবরত বৃষ্টিতে ভিজে শরীর চিপচিপে হয়ে আছে দুজনের। আরশ শক্ত অবয়ব নিয়ে দাঁড়িয়ে আছে সম্মুখে। কঠোর চেহারা তার, কোনো নমনীয়তা নেই সেখানে। 1 পা 2 পা করে এগিয়ে আসলো আরশের নিকটে নুসরাত। নিজেদের ভেতরের দূরত্ব মিটিয়ে নিল। কণ্ঠ নিস্পৃহতা আবহ বিরাজমান, তবুও নিজস্ব গম্ভীরতা বজায় রেখে সে মেয়েলি কণ্ঠ ঝংকার তুলে ওই বৃষ্টির সাথে বলল, এই সম্পর্কের ভার বয়ে চলা আমার দ্বারা আর সম্ভব না আরশ ভাই। লেটস গেট ডিভোর্সড। শুনলেন নাবিলা সৈয়দের লেখা প্রিয় প্রণয়নী গল্পের পর্ব 53-র দ্বিতীয় অংশ। গল্পটির পরবর্তী পর্বগুলো শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।